আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল 2026-এর 4টা ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যার মধ্যে 6টা পার্টিসিপেটিং টিমের মধ্যে 5টা দল ইতিমধ্যেই তাদের প্রথম বা দ্বিতীয় ম্যাচগুলো খেলে ফেলেছে। রংপুর রাইডার্স এখনো পর্যন্ত ইন অ্যাকশন আসেনি। আগামীকাল 29শে ডিসেম্বর রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচটা খেলবে। বাট এই যে 4টা ম্যাচ চলে গেল, এই 4 ম্যাচের মধ্যেই কিন্তু আমরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ওভারঅল ভাইবের ব্যাপারে একটা আইডিয়া পেয়ে গিয়েছি। প্রচুর দর্শক হয়েছিল, শুক্র শনিবার দুদিন ছুটির দিন ছিল এবং সেই দিনগুলোতে সিলেট টাইটান্সকে সমর্থন দিতে অনেক দর্শক এসেছেন, যেটা অনুমিত ছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল, যেটা আমি ধারাভাষ্য কক্ষে বসে অনুভব করছিলাম বা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠের ছাদে গিয়ে অনুভব করছিলাম, সেটা হচ্ছে ঢাকারও কিছু সাপোর্টার্স রয়েছেন এবং তারা মূলত ওই ঢাকা ক্যাপিটালসের যারা পপুলার ক্রিকেটার্সরা আছেন, ফর এক্সাম্পল সাব্বির রহমান রুম্মান, ফর এক্সাম্পল নাসির হোসেন, তাদেরকে সাপোর্ট দিতে মূলত এসেছেন। আর তুলনামূলকভাবে যদি বলি, নতুন দলের মধ্যে নোয়াখালী এক্সপ্রেসের একটা খুবই খুবই ডেডিকেটেড ভক্তকুল, ডেডিকেটেড সমর্থক গোষ্ঠী, তারাও কিন্তু মাঠে উপস্থিত থাকেন। নোয়াখালীর দুটো ম্যাচেই তারা পার্টিসিপেট করেছেন। যদিও নোয়াখালী আনফর্চুনেটলি দুটো ম্যাচ হেরেছে, তারপরও তাদের সমর্থনের কিন্তু অভাব ছিল না। সো সেই জায়গা থেকে বিপিএল এর শুরুটা অন্তত একটা ফেস্টিভ মোডে যাচ্ছে, সেটা কিন্তু আমরা অনুমান করতেই পারছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন মাঠের খেলার দিকে যদি আমরা ফোকাস করি, সেই জায়গাটায় আমি থাম্বনেলে যেটা দিয়েছি সেই জায়গাটাই আমি ফোকাস করতে চাই। কারণ ওই একটা বিশ্বকাপকে সামনে রেখে প্লেয়ারদের প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা, বিশ্বকাপকে সামনে রেখে প্লেয়ারদের পারফর্ম করার ব্যাপারটা, ওইটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবারের বিপিএল এর মূল ফোকাস। অন্যান্য অনেক বিপিএল এর তুলনায় এই বিপিএলটাতে ফোকাসটা এই জায়গাটাতেই আছে, কারণ বিপিএল শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যেই টি-20 বিশ্বকাপ শুরু হতে চলেছে এবং বাংলাদেশের ন্যাশনাল টিমের স্কোয়াডটা কিন্তু ঘোষণা করা হবে এরই মধ্যে। সো বিপিএল এর পারফরমেন্স এখানে প্রত্যেকটা ন্যাশনাল টিম অ্যাসপিরেন্ট প্লেয়ারদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা টপ অর্ডারের দিকে যদি তাকাই ন্যাশনাল টিমের, সেগুলো নিয়ে আগেও আলোচনা করেছি, বেশ কিছু সেটেল পজিশনস আছে। তবে ওই নাম্বার 6 যে পজিশনটা বাংলাদেশ জাতীয় দলের, সেই পজিশনটায় লড়াই করার জন্য কিন্তু অনেকগুলো কন্টেন্ডার্স রয়েছে এবং জায়গাটা এখনো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ফাঁকা, বা সেই জায়গাটাতে সবচেয়ে বেশি কম্পিটিশন হওয়ার সুযোগ রয়েছে। কারণ আপনি একটা জিনিস দেখেন, টপ অফ দ্য অর্ডার থেকে নাম্বার 5 পর্যন্ত আপনি যদি অপশনসগুলো দেখেন, সেখানে পারভেজ ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোটামুটি এই 5জনকে আমরা সেট ধরে রাখতে পারেন যে এই 5জন বাংলাদেশের টপ 5 হবেন, যদি আমরা সেই ব্যাপারটা কনসিডার করি। এবং সৌম্য সরকারের একটা আউটসাইড চান্স আছে যদি তিনি নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ভালো পারফর্ম করতে পারেন। যদিও দুটো ম্যাচ চলে গেছে, সৌম্য সরকার এখনো পর্যন্ত নোয়াখালীর জন্য আনঅ্যাভেলেবল, সে কারণে তার খেলাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। হাবিবুর সোহান, তিনিও নোয়াখালীর হয়ে খেলছেন, একটা ম্যাচে একটা ভালো স্টার্ট পেয়েছেন, পরের ম্যাচে 0 রানে আউট হয়ে গেছেন। সুতরাং আমার মনে হয় না যে বিশ্বকাপের আগে তার ডাক পাওয়ার সম্ভাবনাটা রয়েছে অন্তত ন্যাশনাল টিমের সেটআপটায়। সো টপ 5 ব্যাটিং, সেটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই বা খুব একটা বেশি রদবদল হওয়ার তেমন কিছু নেই। যারা যারা রয়েছেন এই 5জনই হয়তো থাকবেন। তবে ওই যে নাম্বার 6 পজিশনটা, সেটা তো একটা ক্রিটিক্যাল পজিশন এবং এই পজিশনটাই কারেন্টলি বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে ছিলেন সোহান, অঙ্কন, জাকের আলী, তাদেরকে নিয়েই কিন্তু ওই এক্সপেরিমেন্টেশনটা করানো হচ্ছিল এবং সেই জায়গাটার মধ্যেই একটা বড় ভয়েড, কারণ কেউই সেই জায়গাটায় এস্টাবলিশ নিজেদের পজিশনটা করতে পারেনি। শামীম পাটোয়ারিকেও আপনি সেই ক্যাটাগরিতে রাখতে পারেন। সো ওই একটা পজিশনের জন্য আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জাতীয় দলের স্কোয়াডে হয়তো 2জনকে নেওয়া হবে এবং এইখানে ইতিমধ্যেই আপনি দেখছেন যে 4জনের নাম আমি বলে ফেলেছি, মাহিদুল অঙ্কন, নুরুল হাসান সোহান, জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারি। আর কে এই তালিকায় ঢুকবেন? আমার কাছে মনে হচ্ছে আর্লি অন একটা কল দিয়ে ফেলছি, বোল্ড কল হতে পারে এবং খুবই আলোচিত একটা বিষয়। ঢাকা ক্যাপিটালস গতকাল যে ম্যাচটা খেলেছে, তাদের প্রথম ম্যাচ, সেই ম্যাচে তারা জয় পেয়েছে। মাত্র 133 রানে তারা রাজশাহী ওয়ারিয়র্সকে আটকে দিয়েছিল এবং 134-এর টার্গেট, যেটা খুব একটা বড় নয়, সেই টার্গেটটা চেস করতে গিয়েও কিন্তু ঢাকা একটা পর্যায়ে খানিকটা বিপদের মধ্যে পড়েছিল। তবে ফিনিশিং এর কাজটা কে করতে এসেছেন? করতে এসেছিলেন শামীম পাটোয়ারি এবং সাব্বির রহমান রুম্মন, যেই দুজন আবার একই দলে খেলছেন, এই ঢাকা ক্যাপিটালসের হয়েই খেলছেন। শামীম এবং সাব্বির রুম্মান, এই দুজনের একটা অবিচ্ছেদ্য পার্টনারশিপেই শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস সেই রানটা তাড়া করে ফেলে। 7 বল হাতে রেখেই ঢাকা ক্যাপিটালস 5 উইকেটের একটা জয় তুলে নিতে সক্ষম হয়। এবং এই ম্যাচটার দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু মুখোমুখি দুজন, যাদের কথা বলছি, যে দুজনের সম্ভাবনা রয়েছে স্কোয়াডে জায়গা করে নেওয়ার, এই দুজনেই পাবেন, দুজনের মধ্যে একজন পাবেন নাকি কি হবে, সেটা কিন্তু আমরা সামনেই বিপিএলটা আরো সামনে চলতে থাকলে বুঝতে পারবো যে কার ফর্মটা বেটার, কে আরো বেটার করছেন, কে বেটার ইম্প্যাক্ট পারফরমেন্স দিচ্ছেন। দুজনই একই দলের মধ্যে রয়েছেন। দুজন যখন নামলেন গতকাল, ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমরা লক্ষ্য করলাম যে রান তাড়া করার ক্ষেত্রে দুজনের 2 ধরনের ইনোভেশন, 2 ধরনের ইম্প্যাক্ট
আমরা কিন্তু লক্ষ্য করেছি। শামীম পাটোয়ারি ফর এক্সাম্পল, আপনারা এটা খুব ভালো মতনই জানেন যে বাংলাদেশের অন্যান্য যে কোনো ব্যাটারের তুলনায় শামীম পাটোয়ারি আনঅর্থোডক্স শটগুলো খুব ভালো খেলতে পারেন। উইকেটের পেছন দিয়ে চামচের মতো করে স্কুপ করে দেয়া বা এমন কিছু অ্যাঙ্গেল দিয়ে গ্যাপগুলো বের করা যেটা সাধারণত অন্যান্য ব্যাটাররা তাদের কনভেনশনাল শট দিয়ে মারতে পারেন না। সো এই ধরনের ব্যাটিংয়ের প্র্যাকটিসটা কিন্তু শামীম আগে থেকেই করে আসছেন এবং এই কারণেই তিনি একটা ইম্প্যাক্ট প্লেয়ার বাংলাদেশের এই টি-20 সেটআপটার মধ্যে। অন্তত সাফল্যের হার অনেক কম, এটা ঠিক যে তিনি রিসেন্ট টাইমে ন্যাশনাল টিমের কালার্সে অনেক বাজে একটা সময় কাটিয়েছেন, তবে তার যে এই অ্যাবিলিটিটা রয়েছে সেটাকে যে বাংলাদেশ ব্যবহার করতে পারে সেটাও কিন্তু আমরা সবাই জানি। সো শামীমের জন্য আসলে এবারে বিপিএলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালো পারফর্ম করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রথম ম্যাচেই সেটার ঝলক তিনি খানিকটা দেখিয়েছেন বলা যায়। 13 বল থেকে 17 রানে অপরাজিত ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। তবে এই জায়গাটায় সাব্বির রহমান তাকে কিন্তু ট্রাম্প করে গেছেন। সাব্বির রহমানের প্রথম ম্যাচেই ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচটাতে এসে তিনি 10 বল থেকে 21 রানের একটা 200+ স্ট্রাইক রেটের ইনিংস খেলে দলকে জয় পাইয়ে দিয়েছেন। তো এই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট একটা রোল সাব্বির রহমান প্লে করেছেন এবং ক্রিটিক্যাল একটা সময় তাকে নামানো হয়েছে, কারণ তার আগেই কিন্তু আমরা দেখলাম শামীম পাটোয়ারি নেমেছিলেন, নাসির হোসেন নেমেছিলেন, মোহাম্মদ মিথুন নেমেছিলেন, তারা কিন্তু সফল হননি এবং বিপদের মুখে এসে যখন 9 করে রান প্রয়োজন সেই সময়টা এসে সাব্বির 2টো ছক্কা হাঁকালেন, একটা 4 হাঁকালেন, সবকিছু মিলিয়ে তিনি 21 রানে অপরাজিত থেকে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে। এবং এইখানেও ছোট কিছু ঘটনা রয়েছে, ছোট কিছু ডিটেলস রয়েছে যে বিষয়গুলো যারা ম্যাচ দেখেছেন তারা জানেন। সাব্বির রহমান তিনি একটা 6 হাঁকিয়েছিলেন সন্দীপ লামিচানেকে লগনের উপর দিয়ে এবং একেবারে স্লটে পাওয়া একটা বল, লেগ স্পিনটা তিনি রিড করতে পেরে মেরে দিয়েছেন এবং সাব্বিরের যে পাওয়ারটা আছে আমরা জানি বটম হ্যান্ড পাওয়ার, সেটা তিনি ব্যবহার করলে সাধারণত তিনি 6গুলো সহজেই হাঁকিয়ে ফেলেন। সো ওই 6টা হাঁকানোর পর মনে হচ্ছিল যে হ্যাঁ তিনি বোধহয় ফিনিশটা করে দিতে পারবেন। তারপর একটা পর্যায়ে দেখা গিয়েছে একজন পেস বোলারের এগেনস্টে সাব্বির অ্যাক্রস দ্য লাইন একটা শট খেলেছিলেন, যেই শটটা হয়তো সোজা বা কাভারে খেলতে পারতেন সেটা তিনি লেগের দিকে ঘুরিয়ে খেলতে গিয়ে ব্যাট প্যাডের ফাঁক দিয়ে বলটা কিপারের কাছে গেছে। তখন তিনি শামীম পাটোয়ারির দিকে সাথে সাথে ইঙ্গিত করে বললেন যে আমার বোধহয় সোজা বা কাভারে খেলা উচিত ছিল এবং শামীম মাথা নাড়িয়েছেন যে হ্যাঁ ভাই সোজা বা কাভারে খেলা উচিত ছিল হয়তো, কারণ এই শটটা ওদিকে খেললে বেটার রান আসার সুযোগ আছে। উইনিং শটটা সাব্বির কি খেলেছেন, ওই স্ট্রেট ওভার মিড অফের বল অফে খেলেছেন, লেগের বল লেগে খেলবেন, এরকম একটা মানসিকতা, এরকম একটা কুইক লার্নিং প্রসেসের মধ্যেই 34 বছর বয়সী সাব্বির রহমান এগিয়ে যাচ্ছেন এবং এই টুর্নামেন্ট শুরুর আগেই তিনি আসলে বলেছেন যে শেষ চেষ্টা না করে তিনি যাবেন না, ন্যাশনাল টিমে ঢোকার একটা শেষ চেষ্টা তিনি অবশ্যই করবেন এবং বিপিএল এর পারফরমেন্স দিয়েই সেই কাজটা তিনি করতে চান, ব্যাট দিয়ে তিনি কথা বলতে চান। প্রথম ম্যাচের অনুপাতে কিন্তু আমার মনে হচ্ছে সাব্বির খানিকটা এগিয়ে গেছেন সেই জায়গাটায়, তার কনফিডেন্স অনেক বিল্ড আপ হয়েছে, ঢাকা ক্যাপিটালসের ট্রাস্ট তার উপর অনেক বিল্ড আপ হয়েছে এবং ওই যে 6 নম্বর পজিশনের একজন ব্যাটার যিনি আসলে ফিনিশ করতে পারবেন, যার হিটিং অ্যাবিলিটি আছে, যিনি অফে লেগে দুদিকেই খেলতে পারেন এবং যার পাওয়ারটা যথেষ্ট বাউন্ডারি ক্লিয়ার করার জন্য, এই ধরনের একজন ক্রিকেটার সাব্বির রহমান আগে আমরা দেখেছি। সেই পুরনো সাব্বিরকে যদি আমরা ফিরে পেতাম ডেফিনেটলি বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য খুবই ভালো, বাট 34 বছর বয়সে এসে সেই কনসিস্টেন্সি তিনি রাখতে পারবেন কিনা সেটার প্রমাণ আবারও তাকে এবারে বিপিএল এ দিতে হবে। সাব্বিরের কথা বললাম, শামীমের কথা বললাম, এই কন্টেনশনে তো সোহানও আছেন, তিনি আসলে তার ম্যাচ এখনো খেলেননি বলে আমরা বুঝতে পারছি না তার ফর্মটা কি অবস্থায় আছে। জাকের আলী অনেক, অঙ্কন একসঙ্গে খেলেছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। প্রথম ম্যাচটায় জাকের আলী অনেক ফেল করেছেন, অঙ্কন শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করেছেন এক প্রান্তে, তবে বিশাল ব্যবধানে চট্টগ্রাম রয়্যালসের কাছে নোয়াখালী তাদের প্রথম ম্যাচ হেরে যায়। তবে গতকাল মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। নোয়াখালী আগে ব্যাট করতে নেমেছিল এবং সেখানে একটা বিপদের মুখ থেকে অঙ্কন এবং জাকেরের একটা পার্টনারশিপ তাদেরকে ভালোর দিকে নিয়ে যাচ্ছিল। জাকের যদিও 28 রান করে আউট হয়ে গিয়েছেন, তবে মাহিদুল অঙ্কন কিন্তু 50 তুলে নিয়েছেন ঠিকই। শুরুর দিকে খুবই ধীর গতিতে ব্যাট করলেও পরবর্তীতে দেখিয়েছেন তার বিগ হিটিং অ্যাবিলিটির ঝলক। 61 রান করেছেন 51 বল থেকে, বিপদের মুখ থেকে দলকে উদ্ধার করে নোয়াখালীকে 143 রানের একটা জায়গায় নিয়ে তিনি গিয়েছেন, যেখানে আসলে তারা যেতে পারবে সেটা বিশ্বাসই করা যায়নি, কারণ প্রথম 10 ওভারে তাদের রান ছিল মাত্র 45, শেষ 10 ওভারে তারা 98 রান তুলেছে এবং যার সিংহভাগ রান ওই অঙ্কনের ব্যাট থেকে এসেছে। সো মাহিদুল অঙ্কন তিনি ওই 5-6 এসে একটা ইম্পর্টেন্ট নক খেলে প্রমাণ রাখলেন যে হ্যাঁ তিনিও কার্যকরী হতে পারেন। জাকের আলী অনেক, তিনিও একটা ঝলক দেখিয়েছেন, ছোট্ট একটা ক্যামিও, যদিও সেখান থেকে খুব একটা ইমপ্রেসিভ কিছু পাওয়া যায়নি। মূলত আবার দেখা গিয়েছে ওই লেগ সাইডে শট খেলতে গিয়ে তিনি বোল্ড আউট হয়ে গিয়েছিলেন গতকাল। এবং তারপর আমরা যদি চিন্তা করি শামীম পাটোয়ারি 17 করেছেন 13 বল থেকে, এক নক দেখে তেমন কিছু বলার হয়তো নেই, তারপরও ছোট একটা রান, সেই রান চেজে তিনি একটা কন্ট্রিবিউশন রেখেছেন। এবং সাব্বির রহমান আমার মনে হয় এই সবার মধ্যে সবচেয়ে ইমপ্রেস করেছেন এখনো পর্যন্ত। সো সাব্বির রহমান রুম্মন তিনি যদি এই ফর্মটাই আসলে বজায় রাখেন এবং ঢাকা ক্যাপিটালস যদি একটা ভালো পজিশনে যায়, ফিনিশিংটা যদি তিনি প্রতিনিয়ত দিতে থাকতে পারেন, প্রায় প্রত্যেকটা ম্যাচে যদি ইম্প্যাক্ট রাখতে পারেন, তাহলে কি তার কোনো আউটসাইড চান্স আছে নাকি ন্যাশনাল টিমে ঢোকার,
সেটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা হিসেবে জন্ম দিচ্ছে এবং নির্বাচকদের জন্য নতুন একটা মাথা ব্যথা তৈরি হয়ে যেতে পারে। কারণ তারা শুধুমাত্র যে স্কোয়াডের প্লেয়াররা রয়েছে ন্যাশনাল টিমে এখন যারা খেলছে তাদের ভেতর থেকেই সিলেক্ট করবে নাকি বাইরে থেকে কাউকে নেবে। বাইরে থেকে নিতে চাইলে কিন্তু এই নাম্বার 6 পজিশনটাই সবচেয়ে দুর্বল জায়গা, যেখানে স্কোয়াডের ভিতরের কেউ এখনো পর্যন্ত জায়গাটাকে সিলগালা করতে পারেনি। সাব্বির রহমানের এই পারফরমেন্সের পর আমার অন্তত মনে হচ্ছে যে এই স্লটে তাকে ইনক্লুড যদি করাও হয় স্কোয়াডে, আমি কিন্তু অবাক হব না। আমার কাছে মনে হচ্ছে যে এটা এমন একটা সিচুয়েশন যেখানে আসলে পারফরমেন্সের বেসিসে আপনার একটা সিলেকশন প্রসেসে গেলে সাব্বিরের নামটা আপনার উঠে আসবেই এবং ভবিষ্যতের ম্যাচগুলোতে আসলে দেখতে হবে যে তিনি আসলে একই ধরনের ইম্প্যাক্ট রেখে একই ধরনের কনসিস্টেন্সি রেখে এই স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিংটা করে যেতে পারেন কিনা। সো দ্য ফাইট ইজ অন। একই দলে থাকা দুই খেলোয়াড়ের মধ্যেও লড়াই চলছে। জাকের আলী অনেক, অঙ্কন দুজন নোয়াখালীতে খেলেন, তাদের মধ্যে একটা লড়াই চলছে, অলিখিত একটা লড়াই, কে কাকে আউট পারফর্ম করে ছাড়িয়ে যাবেন। এবং অন্যদিকে নুরুল হাসান সোহানের দিকে আমরা তাকিয়ে থাকবো, রংপুর রাইডার্স যখন আগামীকাল নামবে তিনি তার ইম্প্যাক্টটা কেমন রাখতে পারেন উইথ দ্য ব্যাট ইন হ্যান্ড। সো ওভারঅল দেখা যাক শেষ পর্যন্ত এবারে বিপিএল এর মাধ্যমে আমরা বাংলাদেশের টি-20 বিশ্বকাপের জন্য খুবই ব্যালেন্সড একটা স্কোয়াড তৈরি করতে পারি কিনা বা সেই স্কোয়াডটা আমরা পেয়ে যাই কিনা বেসড অন ফর্ম, বেসড অন দ্য বিপিএল পারফরমেন্স। আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন গতকালের ম্যাচটা দেখে আপনাদের কি মনে হয়েছে, সাব্বির রহমান আসলেই কি ডিজার্ভ করেন কিনা ন্যাশনাল টিমের জন্য আরও একটা কল আপ, নাকি তার আরও অনেক পারফর্ম করে দেখাতে হবে আমাদেরকে যে না তিনি কনসিস্টেন্ট আছেন এবং ফিট আছেন এই পজিশনটায় আসার জন্য। সো কাকে আপনারা ফেভারিট ধরছেন, জাকের, অঙ্কন, শামীম, সোহান এবং তাদের সবার মধ্যে সাব্বিরের মধ্যে, এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। বিপিএল এ বাংলাদেশ বেতারের সঙ্গেও থাকবেন, কারণ আমি বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষে রয়েছি। বাংলা ধারাভাষ্যে বিপিএল এনজয় করার জন্য বাংলাদেশ বেতার একমাত্র অবলম্বন হবে আপনাদের। ভালো থাকবেন সবাই।